নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমি পড়ছি দ্য উলফ লিডার, আলেকজান্ডার দুমার লেখা এই অলৌকিক কাহিনীটি। আজকে 7ম পর্ব, ত্রয়োদশ অধ্যায়। সুজান ব্যারনকে ফিসফিস করে কি বলছে খেয়াল করতে পারেনি থিবল্ট। শুধু দেখল টোলে উঠে অজ্ঞানের মতো করে ব্যারনের উপর পড়ে গেছে মাদাম। ম্যাগলোয়া মোম হাতে বিস্মিতভাবে দৃশ্যটা দেখল। ব্যারন ও বেইলিফের মধ্যে বিস্ময় ছাড়া আর কিছু দেখতে না পেয়ে স্বাভাবিক সুরে প্রশ্ন করল, আরে ম্যাগলোয়া, কি অবস্থা আপনার? আপনি নাকি মাই লর্ড? বেইলিফ চোখ বড় বড় করে পাল্টা প্রশ্ন করল। আপনাকে এখানে দেখতে পাবো জানলে এই পোশাকে আসতাম না। আরে ছাড়ুন, না না মাই লর্ড, অনুমতি দিন, জামাটা পাল্টে আসি। ব্যস্ত হবার কোনো দরকার নেই। মাঝরাতে বন্ধুর সাথে কোনো পোশাকে দেখা করাটা অন্যায় নয়। তাছাড়া এখন আরও জরুরি বিষয় আমাদের মনোযোগ দেওয়া উচিত। কি বিষয় মাই লর্ড? মাদাম ম্যাগলোয়া অজ্ঞান হয়ে গেছেন, ওনার জ্ঞান ফেরানো দরকার। সুজান অজ্ঞান হয়ে গেছে? ঈশ্বর! মোমটা চিমনির উপর নামিয়ে রাখলো বেলিফ। কীভাবে হলো? দাঁড়ান দাঁড়ান বসিয়ে ম্যাগলোয়া, আগে মাদামকে একটু ভালোভাবে আরাম কেদারায় বসিয়ে দিই। ঠিক বলেছেন, কিন্তু এমনটা কিভাবে হলো? এত রাতে আমাকে আপনার বাড়িতে আবিষ্কার করে দয়া করে খারাপ কিছু ভাববেন না। প্রশ্নই আসে না মাই লর্ড। আপনার বন্ধুত্ব পেয়ে আমরা গর্বিত, আর মাদাম ম্যাগলোয়ার বিশ্বস্ততার উপর আমার পূর্ণ আস্থা আছে। যে কোনো সময় আপনার উপস্থিতি আমাদের বাড়িকে সম্মানিতই করবে। বিড়বিড় করে থিবল্ট বলল, লোকটা কি আসলে উজবুক না চালাক? হবে কিছু একটা, দেখা যাক। একটা ভেজা কাপড় দিয়ে স্ত্রীর কপাল মুছতে মুছতে প্রশ্ন করল ম্যাগলোয়া, যাই হোক, আমার জানতে ইচ্ছা করছে কিভাবে আমার স্ত্রীর এই অবস্থা হলো। বলছি, এক বন্ধুর সাথে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ চোখে পড়ল একটা জানালায় এক মহিলা ইশারায় আমাকে সাহায্যের আবেদন করছেন। ঈশ্বর! তারপর আমার মনে পড়ল এটা তো আপনার বাড়ি। কি এমন হতে পারে যে মাদাম ম্যাগলোয়া কোনো বিপদে পড়েছেন? আপনি ভালো মানুষ মাই লর্ড, আশা করি সত্যি সত্যি তেমন কোনো বিপদ হয়নি। ঠিক তার উল্টো। কি বলছেন? কিন্তু আমার স্ত্রী বিপদে পড়ে প্রথমে আমাকে ডাকলো না কেন? প্রথমে আপনাকেই ডাকবেন ভেবেছিলেন, কিন্তু পরে চিন্তা করলেন এখানে আসলে আপনিও বিপদে পড়তে পারেন, এমনকি আপনার জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে। ফ্যাকাশে হয়ে গেল বেইলিফ। আমার জীবন আপনার ভাষ্যমতে বিপন্ন? এখন যেহেতু আমি আছি তাই আর বিপদের আশঙ্কা নেই। দয়া করে বলুন মাই লর্ড। স্ত্রীকেই জিজ্ঞেস করতাম, কিন্তু দেখতেই পাচ্ছেন সে জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। ঠিক আছে, শুনুন। আমি দৌড়ে তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, মাদাম ম্যাগলোয়া, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? উনি উত্তর দিলেন, মাই লর্ড, গতকাল এবং আজকে এক লোকের আতিথেয়তা করছেন আমার স্বামী, কিন্তু সেই লোকটা সন্দেহজনক। ম্যাগলোয়ার বন্ধু সেজে আছে, কিন্তু আমার সাথে প্রেম করার চেষ্টা করছে। আপনাকে বলেছে এই কথা? হুবহু এই কথাই বলেছেন। আমরা কি বলছি সেটা আশা করি উনি শুনতে পাচ্ছেন না। কিভাবে শুনবেন? অজ্ঞান হয়ে আছেন। ঠিক আছে, জ্ঞান ফিরলে জিজ্ঞেস করবেন না হয়। যদি আমার কথা না মেলে আপনি আমাকে যা খুশি বলতে পারেন। এইসব লোক তো খুবই ভয়ঙ্কর দেখছি, সাপের মতো। আরও শুনতে চান? হ্যাঁ, আমি মাদামকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে নিশ্চিত হলেন সে আপনার সাথে প্রেম করার চেষ্টা করছে? হ্যাঁ, কিভাবে বুঝলো? বেইলিফ বলল, আমি তো কিছুই টের পাইনি। টেবিলের নিচে তাকালেই বুঝতে পারতেন। টেবিলের ওপর আর নিচ দু জায়গায় তো একসাথে তাকানো সম্ভব ছিল না। হ্যাঁ, তাই তো। আসলে সত্যি কথা বলতে কি মাই লর্ড, আমরা চমৎকার সাপার করেছি। খালি একবার চিন্তা করুন, কচি বুনো শুয়োরের কাটলেট। হ্যাঁ, আমার গল্পের সাথে আপনার স্ত্রীর জীবন এবং সম্মান জড়িত। সেই গল্প শোনার বদলে এখন আমাকে সাপারের গল্প শোনাবেন? ও সত্যিই তো, বেচারি সুজান। ওর হাতটা বের করতে সাহায্য করবেন? তালুটা ঘষে দিতাম। স্ত্রীর হাত ঘষতে ঘষতে
গল্পের বাকিটা শুনতে চাইল ম্যাকলোয়া। কোথায় থেমেছিলাম? বলছিলেন বেচারি সুজান, তাকে সতীসাধ্যী সুজানও বলা চলে, তা তো বলতেই পারেন। অবশ্যই বলি। বেচারি সুজান বুঝতে পেরেছিল, ও হ্যাঁ, আপনার অতিথি প্যারিসের মতো আপনাকে মেনেলাউস বানানোর চেষ্টা করেছে। যে মনে আছে কখন আপনার স্ত্রী টেবিল ছেড়ে উঠে যান? ঠিক মনে নেই মাইলর্ড, আমি একটু... ঠিক আছে, তিনি টেবিল ছেড়ে উঠে বলেন যে বিছানায় যাওয়ার সময় হয়েছে। আমি সর্বশেষ 11টার ঘন্টা বাজতে শুনেছি। তখনই আড্ডাটা ভাঙে। আমি বোধহয় টেবিল ছাড়িনি তখনও। না, মাদাম আর আপনার অতিথি ছেড়েছিলেন। মাদাম সুজান পেরিনকে বলেন অতিথিকে ঘরে নিয়ে যেতে, তারপর বিশ্বস্ত স্ত্রীর মতো আপনাকে বিছানায় শুইয়ে নিজের ঘরে চলে আসেন। আবেগ ভর করল বেইলিফের কণ্ঠে। আমার লক্ষ্মী সুজান। ঘরে একা হঠাৎই ভয় পেয়ে যান মাদাম সুজান। জানলাটা খুলে দেন তিনি, বাতাস এসে মোমটা নিভিয়ে দেন। হঠাৎ একটা আতঙ্ক পেয়ে বসলে কেমন লাগে নিশ্চয়ই জানেন আপনি। হ্যাঁ, আমি নিজেও তো একটু ভীতু। ওনাকে ওই আতঙ্কই পেয়ে বসেছেন। আপনাকে ডাকার সাহস পেলেন না। প্রথম যে ঘোর সওয়ারকে দেখলেন, ভাগ্যক্রমে আমি সাহায্যের জন্য ডেকে বসলেন। কি সৌভাগ্য মাইলর্ড, তাই না? আমি দৌড়ে এসে আমার পরিচয় দিলাম। উনি বললেন, উপরে আসুন মাইলর্ড, উপরে আসুন তাড়াতাড়ি, আমি নিশ্চিত আমার ঘরে কেউ ঢুকেছে। আপনিও নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিলেন। একদম না, সদর দরজার ঘন্টা বাজিয়ে ঘরে ঢুকতে গেলে সময়ের অপচয় হবে, তাই লেভিলিকে আমার ঘোড়াটা রাখতে দিলাম। ভেতরের লোকটা যাতে পালাতে না পারে সেজন্য বারান্দা দিয়ে উঠে ভিতরে ঢুকে জানালা বন্ধ করে দিলাম। ঠিক তখনই দরজা খোলার শব্দে আর সহ্য করতে না পেরে মাদাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মাই লর্ড, আমি কিছুই কিন্তু বানিয়ে বলিনি। মাদাম উঠলে আপনি ওনাকেই জিজ্ঞেস করতে পারেন। দেখুন মাইলর্ড, ও একটু নড়ছে, তাই তো? একটা পালক পুড়িয়ে নাকের নিচে ধরুন। পালক? হ্যাঁ, এইসব ক্ষেত্রে খুব কাজের। নাকের নিচে ধরুন, সাথে সাথে জ্ঞান ফিরবে। এখন পালক কোথায় পাবো? আমার হ্যাট থেকে নিন। হ্যাট থেকে একটা উট পাখির পালক ভেঙে ম্যাকলোয়াকে দিল ব্যারন। সেটা পুড়িয়ে ধোঁয়া মাদামের নাকের নিচে ধরল বেইলিফ। সাথে সাথে ফল পাওয়া গেল। হাঁচি দিয়ে উঠল সুজান। বেইলিফের খুশি আর দেখে কে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, ফিরেছে, আমার স্ত্রীর জ্ঞান ফিরেছে। মাদাম ম্যাকলোয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। মাই লর্ড বেঁচে গেল, ও বেঁচে গেল, চেঁচিয়ে বলল বেইলিফ। মাদাম ম্যাকলোয়া চোখ খুলে প্রথমে বেইলিফের দিকে তাকালো, ব্যারনের দিকে ফিরে চোখ বড় বড় হয়ে গেল তার। তারপর আবার বেইলিফের দিকে তাকালো। ম্যাকলোয়া, সত্যিই তুমি তো? ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখার পর তোমাকে দেখে কি যে ভালো লাগছে। থিবল্ট বিড়বিড় করল, অসৎ রমণী, যাকে যেসব মহিলাদের পেছনে ছুটেছি, না পেলে অন্তত তাদের মধ্যে চারিত্রিক দৃঢ়তা আমি খুঁজে পেলাম। আমার মিষ্টি সুজান, ওটা দুঃস্বপ্ন ছিল না। যা দেখেছ সবই সত্যি ছিল। হ্যাঁ, মনে পড়েছে। তারপর এমনভাবে ব্যারনের দিকে তাকালো যেন তাকে প্রথমবারের মতো দেখছে। বলল, মাই লর্ড, আপনার কাছে অনেক বাকোয়াজ করেছি। আশা করি আমার স্বামীকে সেসবের জন্য কিছু বলেননি। কেন বলবো না, বলতে পারেন। একজন সতী নারীর জানা উচিত নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। সেজন্য তার স্বামীকে এসব কিছু বলে বিব্রত করার কোনো মানে হয় না। আমি আমার বন্ধুকে সবই জানিয়েছি। আপনি কি এও বলেছেন যে পুরো সময়টা ওই লোকটা থেকে থেকে আমার হাঁটু স্পর্শ করেছিল? অবশ্যই বলেছি। ইতর, বেইলিফ বলে উঠল। তারপর ন্যাপকিন তুলতে গিয়ে টেবিলের নিচে তার হাত পেয়েছিলাম। আমার বন্ধুর কাছ থেকে কিছুই লুকোয়নি। বদমাস, চেঁচিয়ে উঠল বেইলিফ। ঘোরগ্রস্ত ম্যাকলোয়ার চোখ বন্ধ থাকা অবস্থায় আমাকে জোর করে চুমু খেয়েছিল সে, এটাও বলেছেন? আমার মতে একজন স্বামীর সব সত্য জানা উচিত। চরিত্রহীন, আবারও চেঁচিয়ে উঠল বেইলিফ। আপনি কি এটাও বলেছেন ঘরে আসার পর বাতাসে মোম নিভে গেল, তখন ঘরের পর্দাটা নড়ে ওঠায় আমি ভেবেছিলাম লোকটা বুঝিয়ে আমার ঘরে ঢুকেছে, তাই সাহায্যের জন্য আপনাকে ডেকেছিলাম? না, বলতে যাচ্ছিলাম, তখনই আপনি হাঁচিটা দিলেন। শয়তান! গর্জে উঠে টেবিলের ওপর রাখা ব্যারনের তলোয়ারটা নিয়ে স্ত্রীর নির্দেশ করা জানলার দিকে ছুটল বেইলিফ।
ও যদি পর্দার আড়ালে থাকে আমি ওকে দু টুকরো করে ফেললো বলে বার কয়েক তলোয়ার চালালো সে। তলোয়ারের আঘাতে পর্দা সরে যেতে থিবল্টের ওপর চোখ পড়ল বেইলিফের। সে আশা করেনি পর্দার আড়ালে কেউ থাকবে। একটু আগে হম্বিতম্বি করলেও ওকে দেখে পিলে চমকে গেল বেইলিফের। হাত থেকে শব্দ করে পড়ে গেল তলোয়ারটা। ঘরের বাকি দুজনেও চমকে উঠল থিবলকে দেখে। তাদের বলা গল্পটা যে এতখানি সত্যি হয়ে উঠবে সেটা তারা ধারণাও করেনি। ব্যারনও চিনতে পারল থিবলকে। ওর কাছে গিয়ে ব্যারন বলল, আরে তুই সেই শুয়োর মারা বর্ষাওয়ালা লোকটা না? শুয়োর মারা বর্ষাওয়ালা লোক? বেইলিফের দাঁতের সাথে দাঁত বাড়ি খাচ্ছে। এখন অবশ্য মনে হয় না ওর কাছে কোনো বর্ষা আছে বলে দৌড়ে গিয়ে স্ত্রীর পিছনে লুকিয়ে পড়ল ভীতু লোকটা। ভয় পাবেন না, বর্ষা নিয়ে আসলেও কথা দিচ্ছি ওর হাতে বেশিক্ষণ থাকতো না ওটা। হ্যাঁ, এটা তো চোরা শিকারি, থিবলকে উদ্দেশ্য করে বলল ব্যারন। ডিউকের এলাকায় শিকার করেই ক্ষান্ত হওনি, এবার ম্যাগলোয়ার এলাকাতেও হানা দিয়েছ? চোরা শিকারি? উনি ভূস্বামী আর অনেক খামারের মালিক নন? শত শত একক জমি ওনার নয়? কি বলছেন? ওই আজগুবি গল্প শুনিয়েছে? মুখ আছে বলতে হবে। হ্যাঁ, খাবার জোটে না, সামান্য একজন স্যাবট কারিগর। আমার লোকেরা যেসব কাঠের জুতো পরে এগুলোই ওর সম্পত্তি, ওগুলোই বানায় ও। ঘৃণায় মুখ কুঁচকে ফেলল আদাম ম্যাগলোয়া। বেলিফের মুখ লাল হয়ে গেল। খুদে মানুষটা দাম্ভিক বা উদ্ধত হয়তো নয়, কিন্তু প্রতারণা সে পছন্দ করে না। একজন জুতো কারিগরের সাথে ওয়াইন পান করতে তার আপত্তি নেই, কিন্তু একজন মিথ্যেবাদী এবং বিশ্বাসঘাতকের সাথে আছে। এত সব অপমানের মুখেও হাসি মুখে দাঁড়িয়েছে থিবল্ট। ওর কথা বলার পালা হয়েছে এবার। ও এখন প্রতিশোধ নিতে পারবে। ওর যে উঁচু অবস্থানের লোকের সাথে কথা বলায় এখনো অভ্যস্ত সে। বলতে শুরু করলো ও, শয়তান আর তার শিঙের দিব্যি মাই লর্ড, আমি যদি আপনার মতো করে অন্যকে নিয়ে গল্প বানাতে পারতাম, এই অবস্থায় দাঁড়িয়ে এখন কি বলতে হবে সে নিয়ে আমাকে কোনো চিন্তাই করতে হতো না। এই কথার ভেতরের আক্রমণটুকু লর্ড ভে আর বেইলিফের স্ত্রী দুজনেই টের পেল। জ্বলন্ত চোখে থিবল্টের দিকে তাকিয়ে রইল দুজন। নির্লিপ্ত ভঙ্গিতে মাদাম বলল, ও নিশ্চয়ই এখন আমার নামে বানিয়ে বানিয়ে মুখরোচক গল্প বলবে। থিবল্ট আত্মসংযম করে বলল, ভয় নেই মাদাম, আমাকে কিছুই বানিয়ে বলতে হবে না। বদমাস, দেখেছ আমি ঠিকই বলেছি। আমার নামে ও এবার আজে বাজে কথা বলবে। ওর ডাকে সাড়া দিইনি আমি, তার শোধ নেবে। এই ফাঁকে ব্যারন তলোয়ার নিয়ে এগোচ্ছিল। মাঝপথে বেইলিফ বাধা দিল। তাতে থিবল্টের ভালোই হলো, নয়তো শেষ মুহূর্তে আরও একটা ইচ্ছা খরচ করে ফেলতে হতো। মাই লর্ড, শান্ত হন, আপনার ক্রোধের যোগ্য নয় ও। আমি খুবই সাধারণ একজন নাগরিক। ওর বক্তব্যের উপর আমার আর বিন্দুমাত্র ভরসা নেই, আর আমার আতিথেয়তার যে অন্যায় সুযোগও নিয়েছে সেই অপরাধ ক্ষমা করে দিয়েছি আমি। পরিস্থিতি নিজের অনুকূলে আনার জন্য সুজান কাঁদতে শুরু করলো। কেঁদো না সুজান, তোমার নামে কি অভিযোগ সে আনবে? আমাকে ধোঁকা দেওয়ার? আমাকে যে সুখ তুমি দিয়েছ তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করতে পারবো না। ওর কথায় তোমার প্রতি আমার ভালোবাসার কোনো পরিবর্তনই হবে না। আমি আমার বন্ধুদের জন্য বাড়ির দরজা বন্ধ করে রাখতে পারি, কিন্তু তোমার জন্য হৃদয়ের দরজা চিরকাল খুলে রাখব। মানুষ খুব ক্ষুদ্র প্রাণী, নিজের ক্ষুদ্রতা স্বীকার করে আত্মসমর্পণ করাটাই ভালো। খারাপ মানুষদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার বিশ্বাস ওদের সংখ্যাও অনেক কম। দুর্ভাগ্য যদি কখনো দরজা বা জানলা দিয়ে ঢোকেও, গান বাজনা আর গ্লাসের ঠোকাঠুকির শব্দে পালাতে সে পথ পাবে না। বিষণ্ণ দর্শন বিস্তৃত বক্তব্য শেষ হওয়ার আগেই সুজান বেইলিফের পায়ের ওপর লুটিয়ে পড়ল। ওর হাতে চুমু খেতে লাগলো। বিদগ্ধ পাদ্রির গভীর ধর্মবোধ সম্পন্ন বক্তব্য মাদামের উপর এতটা প্রভাব ফেলতে পারত কিনা সন্দেহ। লর্ড ভের চোখের কোণে জল জমল। সেটা মুছে হাত বাড়িয়ে দিল ব্যারন। বন্ধু, আপনি সত্যিই একজন সৎ ও দয়ালু মানুষ। আপনাকে কোনো কষ্ট দেওয়াটা পাপ।
অতীতে আমি যদি কখনো আপনার সাথে কোনো অন্যায় করার চিন্তাও করে থাকি, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন। তবে এটুকু বলতে পারি, যাই ঘটুক ভবিষ্যতে কখনো এমন চিন্তা আমার মনেও আসবে না। থিবল্ট বুঝতে পারছে না ওর মনে অন্ধকারের রাজত্ব দিন দিন বেড়েই চলেছে, ক্রমেই স্বার্থপর খারাপ মানুষে পরিণত হচ্ছে। ও চিৎকার করে বলল, বুঝতে পারছি না কেন আমি এই নাটকটা বন্ধ করতে পারছি না। বিপদ বুঝে ব্যারন আর সুজান পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করল। তারপর ব্যারন আরও একবার তলোয়ার বাগিয়ে এগিয়ে যেতে গেল থিবল্টের দিকে। বাধা দিল বেলিফ। মাই লর্ড, এই নিয়ে দ্বিতীয়বার আপনি আমার মনে দুঃখ দিলেন। আপনি একজনকে খুন করতে যাচ্ছেন। পাপ করার অনেক রাস্তা কিন্তু খুলে যাচ্ছে। শয়তানের দিব্যি বজ্জাতটা আমাকে নীতি শিক্ষা দিচ্ছে। আপনিই তো একটু আগে ওকে কাটতে গিয়েছিলেন, এখন আমাকে একবার অন্তত মারতে দিন। আমার অনুরোধ লর্ড, আপনি আমার অতিথিকে যেতে দিন। তবে তাই হোক, কিন্তু ওর সাথে আমার আবার দেখা হবে। ওর নামে অনেক কথা কানে আসছে। শুধু শুধু চোরা শিকারই ওর একমাত্র অপরাধ নয়, একদল বাধ্য নেকড়ের সাথেও ঘুরতে নাকি দেখা যাচ্ছে ওকে। আমার ধারণা মাঝরাতে ও বোধহয় কোনো জাদুটোনা করে বেড়ায়। ক্রয়লের মিল মালকিন এরই মধ্যে ওর জাদুটোনার ব্যাপারে অভিযোগ করেছে। ওর ঘর খুঁজলে সন্দেহজনক কিছু পাওয়া যেতে পারে। এই এলাকায় জাদুকরের কোনো জায়গা নেই। এখন এখান থেকে ভাগ, জলদি। অন্ধকারেও দেখতে পায়, তাই দরজা পর্যন্ত পৌঁছতে কোনো সমস্যা হলো না থিবল্টের। বাড়ি কাঁপিয়ে ওর পেছনে বন্ধ হয়ে গেল দরজা। অহেতুক ইচ্ছা খরচ করে লাল চুলের সংখ্যা বাড়ানোর কোনো মানে হয় না, তাই পুরো বাড়িটা জ্বালিয়ে দেওয়ার ঝোঁকটা কোনো মতে দমন করলো থিবল্ট। বৃষ্টি শুরু হলো। যদিও বরফ শীতল বৃষ্টি, তবুও ভালো লাগলো, কারণ ওর মাথায় তখন আগুন জ্বলছিল। বেইলিফের বাড়ি পেছনে ফেলে এগোতে লাগলো থিবল্ট। একা থাকা দরকার। কখন যেন ক্রলের মিলের কাছে চলে এলো। বাড়িটা চোখে পড়তে বাড়ির মালকিনকে একটা অভিশাপ দিয়ে বনের মধ্যে ঢুকে পড়ল ও। পরেই নেকড়েরা ঘিরে ধরল। খুশি হয়ে ওদের কাছে ডেকে আদর করে দিল থিবল্ট। ওরাই হচ্ছে ওর খাস শুভাকাঙ্ক্ষী, ওর আগুন চোখা শিকারী দল। মাথার ওপর রাত প্যাঁচার দল ডালে ডালে ডেকে চলেছে। ওদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো। আর এই অশুভ চক্রের ঠিক মাঝখানেই থিবল্টের অবস্থান। নেকড়েদের মতো প্যাঁচারাও ওকে ভালোবাসে। ওর মাথা ছুঁয়ে কাঁধে বসতে লাগলো। মানুষ আমাকে ঘৃণা করলে কি হবে, পশু পাখি ঠিকই আমাকে ভালোবাসে। সৃষ্টির মধ্যে এই প্রাণীগুলোর অবস্থান কোথায় সেটা কিন্তু ওর মাথায় নেই। ও ভুলে গেছে যে প্রাণীগুলো ওকে ভালোবাসে তারা মনুষ্যত্বকে ঘৃণা করে। প্রাণী জগতের মধ্যে এরা হচ্ছে অন্ধকারের জীব। মানুষের মধ্যে থিবল্ট অন্ধকারের জীবে পরিণত হচ্ছে, তাই ওরা থিবল্টকে ভালোবাসছে। বাড়ির এখনো অনেক দূরে আছে থিবল্ট। ক্লান্ত লাগছে। কাছেই একটা কয়েকশো বছরের প্রাচীন ওক গাছ আছে, সেখানে রাতটা কাটানো যেতে পারে। নেকড়েগুলো ওর মন বুঝে পথ না দেখালে পৌঁছতে পারত কিনা সন্দেহ। যে গাছ মানুষের আয়ুর চেয়ে 10, 20 কিংবা 30 গুণও লম্বা সময় ধরে টিকে থাকে, তাদের বয়স দিন রাতে থাকে না, ঋতুর হিসাবে করা হয়। শরৎ হবে গোধূলি, শীত হবে রাত, বসন্ত ভোর আর গ্রীষ্ম দিন। 40 জন মানুষ মিলেও হয়তো প্রাচীন ওক গাছটাকে বের দিয়ে ধরতে পারবে না। গাছের গুঁড়ির গর্ত অনেকটা আরাম কেদারার মতো। থিবল্ট সঙ্গী সাথীদের শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়ল। নেকড়েটা গাছের চারপাশে আর প্যাঁচারা ডালে অবস্থান করতে লাগলো। সকালে ঘুম ভাঙল থিবল্টের। বৃষ্টি থেমে গেছে অনেক আগে। ওর সঙ্গী সাথীরাও যে যার ডেরায় চলে গেছে। দূর থেকে বাজনার আওয়াজ ভেসে আসছে। ক্রমেই কাছে চলে আসছে সেই শব্দ। বাজনা শুনে একটা পাখি ডেকে উঠল। মানুষের সুরের জবাবে সৃষ্টিকর্তার সুর। এই শীতে বসন্তের মতো উৎসবের মানেটা কি?
পাখির ডাক এই উজ্জ্বল সুন্দর সকালকে স্বাগত জানাচ্ছে। ফুল ওকে দেখতে আসার জন্য সূর্যকে ধন্যবাদ জানাচ্ছে, তাও নিজের উজ্জ্বলতা নিয়ে। প্রকৃতির সাথে মিলে আনন্দ করছে মানুষ। ওদিকে থিবল্টের রাগ আর তিক্ততা বেড়ে যাচ্ছে। ওর মনের মতো সব যদি অন্ধকার আর বিষণ্ণ হতো তাহলে হয়তো ভালো লাগতো থিবল্টের। চলে যেতে চেয়েছিল, কিন্তু কি একটা শক্তি যেন ওকে আটকে রাখলো। গাছের গর্তে লুকিয়ে থাকলো ও। আনন্দিত হইচই শোনা যেতে লাগলো আশপাশ থেকে। কেউ বাজি ফোটালো বা বন্দুক ছুঁড়ল। নিশ্চয়ই কোনো বিয়ের অনুষ্ঠান। একদল সুসজ্জিত নারী পুরুষ যাচ্ছে। এর মাঝে লর্ড ভের লোকেদেরও দেখতে পেল থিবল্ট। এনগোভা লর্ড ভের দ্বিতীয় শিকারী এক অন্ধ বৃদ্ধাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। থিবল্ট বিস্মিত চোখে কোণের দিকে তাকিয়ে দেখল। নিজেকে বোঝাতে চাইল ভুল দেখছে, কিন্তু কাছে আসার পর বুঝল কোণেটি অ্যানলেট। ওর অপমানের মুকুটে আর একটা পালক যোগ হলো। ওর গর্বে বিশাল একটা ধাক্কা। কেউ টেনে হিঁচড়ে মেয়েটাকে বিয়ের আসরে নিয়ে যাচ্ছে না, অ্যানলেট খুশি হয়ে বিয়ে করতে যাচ্ছে। লেডি ভের দেয়া পোশাক এবং গয়নার সজ্জিত হয়ে আছে মেয়েটা। অ্যানলেটের খুশির কারণ তার হবু স্বামীর প্রতি গভীর প্রেম নয়। ও এমন একজনকে চেয়েছিল যে ওর সাথে ওর অন্ধ দিদিমার দায়িত্ব ভাগ করে নেবে। থিবল্ট সে প্রতিশ্রুতি দিয়েছিল বটে, কিন্তু মন থেকে নয়। এখন দেখা যাচ্ছে দায়িত্ব ভাগ করে নেওয়ার মতো মানুষ পেয়ে গেছে অ্যানলেট। ধীরে ধীরে মিছিলটা দূরে চলে যাচ্ছে। সাথে নিয়ে যাচ্ছে বাজনার শব্দ। বেশ অনেকক্ষণ পর বনটা আবার শান্ত হয়ে গেল, কিন্তু থিবল্টের চোখে তখনও ঈর্ষার আগুন জ্বলছে। অ্যানলেটের নিষ্পাপ সৌন্দর্য সুখের ছোঁয়া লেগে আরও বেড়ে গেছে। গত 3টা মাস অ্যানলেটের কোনো খোঁজ রাখেনি ও। আজ যখন দেখলো তখন সে অন্য কারো স্ত্রী হতে যাচ্ছে। মেয়েটাকে দেওয়া প্রতিশ্রুতি রাখার কোনো রকম অভিপ্রায় থিবল্টের ছিল না। তারপরেও সিদ্ধান্ত নিল হ্যানলেটকে আসলে ও সবসময়ই ভালোবেসেছে। নিজেকে বোঝালো অ্যানলেট তো ওর বাগদত্তা ছিল। এনগুভা ওর অ্যানলেটকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটু হলে ছুটে যেত ওদের পিছু। এখন যখন অ্যানলেট আর ওর নয়, তখন মেয়েটা যেন নতুন করে তার সব সৌন্দর্য নিয়ে ওর চোখে ধরা দিতে চাইছে। শুধু চাইলেই মেয়েটা ওরা হতে পারত। এখন বুঝতে পারছে। এতবার প্রতারিত হওয়ার পর নিজের বলতে যে সম্পদটুকু ছিল তাও খুইয়ে বসেছে থিবল্ট। ভেবেছিল যে কোনো সময় ফিরতে পারবে অ্যানলেটের কাছে, কিন্তু দেখল না, ভুল ধারণা। শেষে কাঁদতে শুরু করলো থিবল্ট। থিবল্ট এখন নিশ্চিত অ্যানলেটকেও ভালোবেসে ফেলেছে। মেয়েটাকে হারিয়ে আরও রেগে উঠল। স্বামী সহ মেয়েটার মৃত্যু কামনা করার ইচ্ছেটাও ছিল, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা বোধহয় অন্যরকম। তাই থিবল্টের মনে চিন্তাটা এলো না। কিছুক্ষণ পরে কেঁদে ফেলার জন্য লজ্জা হলো থিবল্টের। কান্না সামলানোর চেষ্টা করলো। গর্ত থেকে বেরিয়ে পাগলের মতো ঘরের উদ্দেশ্যে ছুট লাগালো। তাতে মন কিছুটা শান্ত হলো। ঝড়ের বেগে ঘরে ঢুকলো ও। অতীতে যেমন অনেক মানুষ দুঃখে কষ্টে জীবন কাটিয়েছে, ভবিষ্যতেও কাটাবে। কেন কিছু মানুষ ক্ষমতা নিয়ে জন্মাবে আর কিছু মানুষ অভাবে? এত অসাম্য কেন যখন জন্ম সবার একই রকমভাবে হয়? প্রকৃতির এই খেলার কোন নিয়মে কারো ভাগ্যে সুতো ছেড়ে কারো ভাগ্যে ছেড়ে না? একজন ওস্তাদ খেলোয়াড় কি ভাগ্যকে নিজের পক্ষে আনার জন্য শয়তানের সাহায্য নেয় না? সেও তো সেভাবেই ভেবেছিল। আর খেলায় চুরির কথা, নিয়ম ভেঙে খেলার চেষ্টা করেছিল ও। তাতে কি লাভ হয়েছে? যতবার ভেবেছে এইবারে জিতবে, দেখেছে ততবারই ও হেরে গেছে। ততবারই জিতেছে শয়তান। অন্যদের ক্ষতি করে ও কি পেয়েছে? কিছুই না। অ্যানলেটকে হারিয়েছে, মিল মালকিন ওকে তাড়িয়েছে, বেইলিফের স্ত্রী ওকে নিয়ে খেলেছে। ওর প্রথম ইচ্ছার কারণে বেচারা ম্যাকট মারা গেল। এমনকি যে হরিণের জন্য এত কাহিনী, সেই হরিণটাও পর্যন্ত পায়নি ও। এখান থেকেই ওর হতাশার শুরু। কালো নেকড়ের জন্য হরিণটাকে কুকুরগুলোর কাছে ছেড়ে দিতে হলো। তার উপর চুলের ব্যাপারটা তো রয়েইছে। সেই যে এক দার্শনিকের গল্পে শুনেছিল,
দাবার প্রতি ঘরের জন্য আগের ঘরের দ্বিগুণ গমের দানা চেয়েছিল লোকটা। শেষ ঘরের হিসাব মেলানোর জন্য 1000 বছর ধরে গম চাষ করতে হতো। ওর আর কটা ইচ্ছা বাকি আছে? বেশি হলে আর 7-8টা হবে। নিজের দিকে তাকাতে ওর ভয় হলো। অনিশ্চিত ভোরের চেয়ে অনন্ত রাতই তো ভালো। ওর যদি ভালো পড়াশোনা থাকতো তাহলে হয়তো অন্যের দুর্ভাগ্য থেকে কিভাবে নিজের সুখ আর সম্পদ অর্জন করতে হয় তাও বের করে নিত। শিক্ষিত হলে ডক্টর ফাউস্টের গল্পটাও জানা থাকতো। মেফিস্টোফিলিসের কাছ থেকে এত ক্ষমতা পাওয়া সত্ত্বেও তার মতো জ্ঞানী চিন্তাবিদের এই পরিণতি হলো কেন? ভ্যালেন্টিনকে হত্যা, মার্গারেটকে হত্যা, ট্রয়ের হেলেনের পেছনে মিথ্যে ছায়ার পেছনে ছোটা কেন? থিবল্ট কিন্তু ঈর্ষায় চলছে। অ্যানলেট যখন চিরজীবনের জন্য অন্যের হয়ে যাচ্ছে তখন যুক্তি দিয়ে চিন্তা করা কি ওর পক্ষে সম্ভব? তাও কার সঙ্গে বিয়ে হচ্ছে অ্যানলেটের? এনগুভা। আগে যদি জানতো তাহলে ম্যাকটের বদলে এনগুভার ক্ষতি চাইতো। উচ্চাকাঙ্ক্ষা এইভাবে পেয়ে না বসলে সুখের একটা জীবন হতো ওর। দিনে 6 ফ্রাঁ আয় করতো, আর অ্যানলেটের মতো একটা মেয়ে ওর ঘরণী হতো। তখন নিশ্চয়ই অ্যানলেট ওকেই বেশি ভালোবাসতো। অন্যকে বিয়ে করলেও অ্যানলেট হয়তো এখনও ওকেই ভালোবাসে। দিন শেষ হয়ে রাত নামতে লাগলো, আর থিবল্ট এখন একা। খাবার তৈরি করে দেবার মতো কেউ নেই। খাবার মতোই বা কী আছে? সামান্য রুটি আর জল। আর যাকে লোকে স্বর্গীয় আশীর্বাদ বলে, সেই ভগ্নী, প্রেমিকা বা স্ত্রীর বদলে আছে এক রাশ নীরবতা। তবে সম্পূর্ণ অসহায় নয় থিবল্ট। কে বলেছে মন ভরে খেতে পারবে না? মন যা চায় চাইলেই তা খেয়ে আসতে পারে ও। শিকার বিক্রির টাকাটা তো এখনও ওর কাছেই আছে। বিয়ের অনুষ্ঠানে ওরা যা খরচ করছে তার চেয়ে বেশিই খরচ করতে পারবে। নিজেকে ছাড়া আর কাউকে তো খুশি করার প্রয়োজন নেই ওর। আমি একটা গাধা। পেটের ক্ষুধার জ্বালা নিয়ে ঈর্ষার জ্বালায় জ্বলার কোনো মানেই হয় না। ভালো খাবার আর 2-3 বোতল ওয়াইন হলে কয়েক ঘন্টার মধ্যেই সব ভুলে যাব। ফেরতে মিলোর পথ ধরল থিবল্ট। ওখানে দোফা দে নামে একটি চমৎকার রেস্তোরাঁ আছে। ওদের খাবার ডিউকের প্রধান রাঁধুনির রান্নার সাথে তুলনা করার মতো। 5ম অধ্যায়। লর্ড ভেফা। রেস্তোরাঁয় পৌঁছে ডিনার অর্ডার করল থিবল্ট। চাইলে প্রাইভেট রুম নিতে পারত, কিন্তু সবাইকে শুনিয়ে অর্ডার দিল। দামি খাবার, 3 রকমের ওয়াইন। জাহির করতে চাইল নিজেকে। সামনে 8 বোতল ওয়াইন নিয়ে ঘরের কোণার দিকে একটা লোক বসেছিল। থিবল্টের গলা শুনে পরিচিত মনে হয় ঘুরে দাঁড়ালো। এইবার চিনতে পেরেছে। এক শনিখানায় আলাপ হয়েছিল। জুতো বানানো ছেড়ে দেওয়ার পর থেকে এমন অনেক লোকের সাথেই আলাপ পরিচয় হয়েছে থিবল্টের। ওকে চিনতে পেরে দ্রুত মুখ ঘুরিয়ে নিল লোকটা। কিন্তু ততক্ষণে লর্ড ভেফার চাকর অগস্ত ফনগোয়া লেভাসোকে চিনে ফেলেছে থিবল্ট। আরে ফনগোয়া, কোনায় বসে কি করছো? এসো, সবার সাথে বসে ডিনার করো। কোনো জবাব না দিয়ে ইশারায় থিবল্টকে চুপ থাকতে বলল। আমি কোনো কথা বলবো না? কেন বলবো না? আমার যদি ইচ্ছে করে। একা একা খেতে আমার ভালো লাগে না ফনগোয়া। এসো, এখানে এসো, আমার সাথে ডিনার করো। করবে না? সত্যিই করবে না? আচ্ছা তাহলে আমি আসছি। সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের জায়গা ছেড়ে বন্ধুর কাছে গেল থিবল্ট। সজোরে একটা চাপড় বসিয়ে দিল ফনগোয়ার কাঁধে। তুমি ভুল করছো থিবল্ট, নয়তো আমার কাজটা মাটি হবে। দেখছো না আমি ধূসর কোট পরে আছি? মনিবের হয়ে প্রক্সি দিতে এসেছি আমি। এক মহিলার কাছ থেকে চিঠি আসার কথা আছে। ও, ভুল হয়ে গেছে। বিরক্ত করার জন্য দুঃখিত। তারপরেও আপনার সাথে ডিনার করতে পারলে আপনার ভালো লাগবে। ঠিক আছে, আপনি বরং অন্য একটা ঘরে আপনার খাবার দিতে বলুন। আমি রেস্তোরাঁর মালিককে বলে দিচ্ছি, আর কোনো ধূসর কোট পরা লোক এলে উপহার পাঠিয়ে দেবে। ওনার সাথে আমার ভালো আলাপ আছে, আশা করি সমস্যা হবে না। বেশ। থিবল্টর খাবার ওপরে একটা ঘরে নিয়ে যেতে বলল। সেখান থেকে রাস্তা দেখা যায়। ওপরে বসে অপেক্ষা করতে লাগলো থিবল্ট। ও যে খাবার অর্ডার দিয়েছে তা দুজনের জন্য যথেষ্ট। আরও 1 বোতল ওয়াইন অর্ডার দিল।
এই সময় ওয়াইনে ডুবে থাকার পাশাপাশি একজন বন্ধুর সাথে কথা বললে ভালো লাগবে। ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। হ্যাটটা মাথায় চেপে বসিয়ে দিল থিবল্ট। চায় না ফনগোয়া ওর মাথার লাল চুলগুলো দেখতে পাক। বন্ধু, এখন আমাকে বুঝিয়ে বলো তখন কি বললে? আমি পুরোটা বুঝিনি। হ্যাঁ, তাতে অবাক হওয়ার কিছু নেই। চেয়ারে হেলান দিল ফনগোয়া। লর্ডদের চাকরি করতে গেলে দরবারি ভাষা কিছুটা আয়ত্ত করতে হয়। সে ভাষা আবার সবাই বোঝে না। হয়তো না, তবে তুমি বুঝিয়ে বললেই তোমার বন্ধুরা বুঝবে। তা ঠিক, বলো কি জানতে চাও? ঠিক আছে, প্রথম প্রশ্ন, ধূসর কোট কেন পরেছ? ধূসর ওভারঅল পরে তুমি ভিতরের পোশাকটাকে ঢেকে রাখতে পারো। অনেকটা প্রহরীর মতো কাজ করে ওটা। তার মানে তুমি প্রহরীর কাজ করছো। কে আসবে? কতিস দু মন গুবেরের পক্ষ থেকে চিঠি নিয়ে শম্পেন আসবে। আচ্ছা, বুঝতে পেরেছি। লর্ড ভেফা, তোমার মনিব, কতিস দুমন গুবেরকে ভালোবাসেন। মাদামের পক্ষ থেকে শম্পেন চিঠি নিয়ে আসবে। তুমি তার অপেক্ষায় আছো। মসিয়ে রাউলের ছোট ভাই বলে শিক্ষক হিসাবে আমি খারাপ নই। লর্ড রাউল সৌভাগ্যবান। তা বটে। কাউন্টেস অনেক সুন্দরী, তুমি চেনো? ডিউক আর মাদাম দু মতিসর সাথে শিকার করতে দেখেছে। ওয়াইন খেয়ে গ্লাস নামিয়ে রাখলো দুজনে। তখনই আরেকজন ধূসর কোটকে আসতে দেখা গেল। ওদের ডাক শুনে ওপরে উঠে এলো। তার সাথে একটা চিঠি আছে। তাহলে আজ রাতে কি সাক্ষাৎ হচ্ছে? ফনগোয়া জানতে চাইল। হ্যাঁ, শম্পেন জবাব দিল। বেশ। ফনগোয়াও খুশি। মনিবের খুশিতে চাকরদের এত খুশি হতে দেখে অবাক হলো থিবল্ট। তোমরা এত খুশি হচ্ছ কেন? দেখে তো মনে হচ্ছে মনিব না, বরং তোমাদের নিজেদের ইচ্ছাটাই পূরণ হয়েছে। ব্যাপারটা তা নয়। মনিব ব্যস্ত মানে আমাদের ছুটি। ফনগোয়া বলল, ভৃত্য হতে পারি, কিন্তু কিভাবে সময় উপভোগ করব তা তো আমাদের জানা আছে ভালোই। শম্পেন, তুমি? শম্পেন গ্লাসটা আলোতে ধরে বলল, আমিও সময়টা উপভোগ করতে চাই। সবার ভালোবাসার উদ্দেশ্যে পান করা যাক। দেখা যাচ্ছে সবাই, কেউ না কেউ, কাউকে না কাউকে মনে করে রেখেছে। আর আমরা পান করছি তোমার ভালোবাসার উদ্দেশ্যে। জুতোর কারিগরের চোখে ঘৃণা দৃষ্টি ফুটল। আমার ভালোবাসা কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না। ওর সঙ্গীরা কৌতূহলী দৃষ্টিতে ওর দিকে তাকালো। তাহলে তোমার সম্বন্ধে যেসব কথা ভেসে বেড়াচ্ছে তা কি সত্যি? আমার ব্যাপারে? হ্যাঁ, তোমার ব্যাপারে। ভেফর মতো মন গুবেরেও আমার ব্যাপারে কথা শোনা গেছে। হ্যাঁ। কি কথা? তুমি একটা নেকড়ে মানব। থিবল্ট হেসে উঠল। আমার কোনো লেজ দেখতে পাচ্ছ? নেকড়ের মতো থাবা বা লম্বা নাক? আমরা বলিনি, লোকে যা বলে তাই বললাম। তবে এটা নিশ্চয়ই স্বীকার করবে, নেকড়ে মানবের ওয়াইনের রুচি খুবই উন্নত। কোনো সন্দেহ নেই। দুই ভৃত্য একই সাথে জবাব দিল। যে এসব সম্ভব করেছে সেই শয়তানের উদ্দেশ্যে, বলে থিবল্ট গ্লাস উঁচু করল। বাকি দুজন কিন্তু গ্লাস নামিয়ে রাখল। শয়তানের উদ্দেশ্যে পান করতে চাইলে অন্য কোনো সঙ্গী খুঁজে নাও, আমরা নই। ঠিক আছে, আমি একাই 3 গ্লাস পান করব, বলে হাত বাড়ালো থিবল্ট। ফনগোয়া বলল, থিবল্ট, আমি চলে যাব। এত তাড়াতাড়ি? হ্যাঁ, লর্ড অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। শম্পেন, চিঠিটা এই যে। আমরা বিদায় নিয়ে যে যার কাজে যাই। থিবল্ট এখানে সময়টা নিজের মতো করে কাটাক, বলে ফনগোয়া শম্পেনের উদ্দেশ্যে চোখ টিপে দিল। শেষ আরেকবার খেয়ে তারপর যাও। খেতে পারি, তবে ওই গ্লাসে নয়। তোমরা বড় খুঁতখুঁতে। এখন তাহলে হোলি ওয়াটার দিয়ে এই গ্লাসগুলো ধোয়ার ব্যবস্থা করতে হবে? তা নয়, বন্ধুর অনুরোধকে উপেক্ষা করতে না চাইলে শয়তানের নামের গ্লাসগুলো বাদ দিয়ে নতুন গ্লাস চাইবো আমরা। থিবল্টের ওপর মদের প্রভাব পড়তে শুরু করেছে। এই 3টি গ্লাস তাহলে ছুঁড়ে ফেলা উচিত, গোল্লায় যা, বলে একে একে 3টি গ্লাসই জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। আশ্চর্য ব্যাপার, অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে গ্লাসগুলো বিদ্যুতের রেখা তৈরি করলো
আর শেষ গ্লাসটা নিচে পড়ার পরেই বজ্রপাতের বিকট আওয়াজ শুরু হলো। জানলা বন্ধ করে দিয়ে ফিরে এসে থিবল্ট দেখল ওর সঙ্গী দুজন চলে গেছে। কাপুরুষের দল, বের করলো থিবল্ট। তারপর গ্লাস খুঁজতে গিয়ে দেখলো আর কোনো গ্লাসই অবশিষ্ট নেই। আজব, বোতল থেকেই দেখছি খেতে হবে বলে ঢকঢক করে বোতলটা খালি করে ফেলল। তাতে মস্তিষ্কের স্থিরতা আরও কমে গেল। রাত 9টার দিকে বিল মিটিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল থিবল্ট। পুরো দুনিয়ার ওপর রেগে আছে ও। যে যন্ত্রণা থেকে পালাতে চাইছিল সেটাই বারবার ফিরে আসছে। যত সময় যাচ্ছে অ্যানলেট ওর কাছ থেকে তত দূরে চলে যাচ্ছে। অথচ সবারই স্ত্রী বা প্রেমিকা আছে, ওর এই দুর্দশা। জগতে আর সবাই খুশি। লর্ড ভেফা, দুই ভৃত্য ফনগোয়া আর সাম্পেন সবাই আনন্দিত, একা ওই অন্ধকারে। আকাশের দিকে হাত নাচিয়ে ক্ষোভ ঝাড়তে ঝাড়তে ঘরের দিকে চলে গেল থিবল্ট। হঠাৎ পেছনে ঘোড়ার খুঁড়ের আওয়াজ। নিজের মনেই ভাবল থিবল্ট লর্ড ভেফা প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে। স্যার রাউলকে লর্ড মনগুবে যদি ধরতে পারেন কী যে হবে ভেবেই হাসি পাচ্ছে। সবাই তো আর ম্যাগলোয়া নয় যে সহজেই পার পাওয়া যাবে। এই বেলা ঠিকই অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে। পথের মাঝে উটকো এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ঘোড়সওয়ার চাবুক নাচালো। ঘোড়ার পায়ের নিচে পড়তে না চাইলে সামনে থেকে সরে যা। থিবল্ট মাতাল হয়ে আছে। চাবুকের বাড়ি খেয়ে ঘোড়ার ধাক্কায় ছিটকে কাদায় গড়িয়ে গেল। বেচারা কাদার মধ্যে ডুবে গেল। ততক্ষণে ঘোড়সওয়ার সামনের দিকে এগিয়ে গেছে। রাগে কাঁপতে কাঁপতে অপসৃয়মান আকৃতির দিকে আঙুল তুলে থিবল্ট বলল, যদি জুতোর কারিগর থিবল্ট না হয়ে শুধু একদিনের জন্য আপনাদের মতো লর্ড হতে পারতাম, পায়ে হাঁটার বদলে ঘোড়ায় চড়ে ঘুরতে কেমন লাগে, পথচারীদের চাবুক পেটা করতে কেমন লাগে, কতিস দু মনগুবের মতো স্বামী প্রবঞ্চক স্ত্রীদের সাথে প্রেম করতে কেমন লাগে জানতে পারতাম। সঙ্গে সঙ্গে দূরবর্তী ঘোড়াটা লাফিয়ে উঠে পিঠের আরোহীকে মাটিতে ফেলে দিল। গেল আজকের পর্বটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সব পর্বগুলো শুনতে হলে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের নিচের দিকে অ্যাবাউট বলে লেখা আছে, সেখানে ক্লিক করলে চ্যানেলের হোম পেজে যাবেন। হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানে দ্য উলফ লিডার রয়েছে। সেখানে সব পর্বগুলি একসাথে রয়েছে আপনার জন্য। সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আর আজকে বিদায় নিলাম, নমস্কার।